বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 2.1-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যাতে লং না হয় এ কারণে আমরা অ্যান্সার সহ প্রশ্নগুলো লিখে রেখেছি, আমরা এক এক করে বুঝে দেব। তো আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নম্বরে দেওয়া আছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130। তো এখানে বলা হচ্ছে যে এক্স বিলংস টু ক্যাপিটাল এন, অর্থাৎ এক্স হচ্ছে এন এর উপাদান। এক্স কার উপাদান? এন এর উপাদান। এনটা আসলে কি? এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমরা জানি শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তার মানে এন এর মান হবে 1 2 3 4 5 6 ইত্যাদি। এখন বলা আছে সাচ দ্যাট এই এক্স এর উপাদানগুলো এরূপ যেন এই এক্স এর উপাদানগুলোকে যদি বর্গ করা হয় তাহলে কি হবে? 9 এর চাইতে বড় হবে। বর্গ করলে 9 এর চাইতে বড় হবে এবং এদেরকে যদি ঘন করা হয় বা কিউব করা হয় তাহলে 130 এর চাইতে ছোট হবে। ঠিক আছে? তো দেখেন আমরা যদি একটু দেখি, আমরা এখানে লিখেছি যে এন ইকুয়াল 1 2 3 4 5 6, যেহেতু এন হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো নির্ণয় সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। তো দেখেন আমরা এক্স ইকুয়াল যদি 1 নেই, তাকে যদি বর্গ করি 1 হয়, যা 9 এর চাইতে ছোট। তার কারণে এই 1টা হবে না, একে কিউব করলেও কি হয়? 130-এর চাইতে ছোট হয়। যদিও দ্বিতীয় সত্য মানতেছে কিন্তু প্রথম সত্য মানতেছে না, কিন্তু আমাদের ক্ষেত্রে কি করতে হবে? দুইটা সত্যই মানতে হবে। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল 1 যে উপাদানটা, এই উপাদানটা হবে না। এখন দেখেন আমরা যদি এক্স ইকুয়াল 2 নেই, একে যদি বর্গ করি 4 হয়, যা 9 এর চাইতে ছোট, অর্থাৎ প্রথম সত্য মানতেছে না। এখন দ্বিতীয় সত্য যদিও মানে, তো আমাদের দুইটা সত্যই মানতে হবে। এই কারণে আমরা প্রথম সত্য দেখলাম সেটাই মানতেছে না, তার কারণে আমরা আর দ্বিতীয় সত্য দেখব না। এক্স ইকুয়াল যদি 3 নেই, যা 9 এর সমান, কিন্তু আমাদেরকে বলা আছে 9 এর চাইতে বড় হবে, প্রথম সত্য মানতেছে না। তো দেখেন এক্স ইকুয়াল যদি আমরা 4 নেই, তো 4কে বর্গ করলে হয় 16, যা 9 এর চাইতে বড়, প্রথম সত্য মানতেছে। এখন একে যদি আমরা আবার কিউব করি তাহলে কত হয়? 4 4 16, 4 16 64, অর্থাৎ 130-এর চাইতে ছোট। তার মানে আমাদের প্রথম সত্যও মানে, দ্বিতীয় সত্যও মানে, অর্থাৎ 4 যে উপাদানটা সেটা হবে। 5 যদি নেই তাহলে 25 হয়, যা 9 এর চাইতে বড়, একে কিউব করলে হয় 125, যা 130-এর চাইতে ছোট, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় সত্য দুটাই মানতেছে, তার কারণে 5 যে উপাদান সেটাও হবে। এক্স ইকুয়াল যদি 6 নেই, বর্গ করলে 36, যা 9 এর চাইতে বড়, যদি কিউব করি তাহলে হয় 216, যা 130-এর চাইতে অনেক বড়, ছোট নয়, তার কারণে দ্বিতীয় সত্য মানতেছে না। তো এরপরে আমরা যতই উপাদান নেই না কেন, তো সেক্ষেত্রে প্রথম সত্য যদিও মানে 9 এর চাইতে বড় হবে, কিন্তু দ্বিতীয় সত্যের ক্ষেত্রে হবে না, কারণ 6 যখন আমরা নিলাম তখনই হলো না। তো 6 এর চাইতে যদি বড় নেই তাহলে তো আরও হবে না, তাই না? তো এক্ষেত্রে আমরা কি দেখলাম যে 4 আর 5 যে উপাদানটা, এই দুইটা উপাদানেই হচ্ছে। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট 4,5। আচ্ছা, সেমভাবে দেখেন আমরা যদি খ নং প্রশ্নটা দেখি, বলা আছে এক্স বিলংস টু ক্যাপিটাল জেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এক্স কিউব লেস দ্যান অর ইকুয়াল 36। তো এখানে বলা হচ্ছে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা, জেড কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই পূর্ণ সংখ্যাগুলোকে যদি কি করা হয়? বর্গ করা হয়, তাহলে 5-এর চাইতে বড় হতে হবে। আর এদেরকে যদি কিউব করা হয় তাহলে 36-এর সমান হবে অথবা 36-এর চাইতে ছোট হবে। ঠিক আছে? অর্থাৎ 36-এর চাইতে বড় হতে পারবে না। তো দেখেন তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? আমরা এখানে লিখেছি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা। এখন দেখেন এখানে সেটটি হবে যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড় এবং ঘন 36-এর সমান অথবা ছোট তাদের সেট। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি জানি? ধনাত্মকও হবে, ঋণাত্মকও হবে। তো দেখেন আমরা এখানে বলতেই পারতেছি যেহেতু 5-এর চাইতে বড় হবে বর্গ করলে, তো শূন্য তো হবেই না, শূন্যকে বর্গ করলে আসলে শূন্যই হবে। 1কে বর্গ করলেও কি হবে? 1 হবে, যা 5-এর চাইতে কি? ছোট। তো আমাদের 5-এর চাইতে বড় হতে হবে। তো এই কারণে আমরা আর সেই উপাদানগুলো দেখাইনি, এখানে আমরা 2 থেকে নিয়েছি। তো 2কে যদি বর্গ করা হয় প্লাস মান নিয়ে তাহলে 4 হয়, যা 5-এর চাইতে ছোট, 2 হবে না।
তো এখানে আবার যদি 2কে কিউব করি তাহলে 8 হয়, যা 36-এর চাইতে ছোট। তার মানে দ্বিতীয় সত্যটা মানতিছে প্লাস উপাদানের ক্ষেত্রে, প্রথম সত্যটা মানতিছে না। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু যে উপাদানটা প্লাসের ক্ষেত্রে এটা হচ্ছে না, প্রথম উপাদান মানে না, কিন্তু প্রথম সত্য মানে না, দ্বিতীয় সত্য মানে। তার কারণে আমরা বলতে পারি যে হবে না, কারণ দুইটা সত্যই মানতে হবে। তো এখন দেখি মাইনাসের ক্ষেত্রে আমরা যদি -2 নেই, একে বর্গ করলে 4 হয়। আমরা জানি ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার যদি জোর থাকে তাহলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়। ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার জোর থাকলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয়। অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যাই থাকুক না কেন, তার পাওয়ার যদি 2, 4, 6, 8, 10 এরকম যদি কিছু থাকে তাহলে অবশ্যই সেটা কি হবে, ধনাত্মকই হবে। যেমন এখানে 2-এর উপরে স্কোয়ার, এই 2-এর উপর যে 2 আছে এটা কিন্তু জোর সংখ্যা, তার কারণে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে থাকলো। ঠিক আছে, এখন যদি -2কে কিউব করি তাহলে কি হয়, ঋণাত্মক সংখ্যার উপর পাওয়ার কি বিজোড়, তার কারণে ঋণাত্মক সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাই থাকবে, -8, যা 36-এর চাইতে ছোট। ঠিক আছে, তো দেখেন এক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রথম সত্য মানতেছে না, দ্বিতীয় সত্য মানে। তো আমাদের দুইটা সত্যই মানতে হবে, তাহলে প্লাসের ক্ষেত্রেও হলো না, মাইনাসের ক্ষেত্রেও হলো না, অর্থাৎ 2 উপাদানটা হবে না। এখন যদি আমরা 3 নেই, 3কে প্লাসের ক্ষেত্রে যদি বর্গ করি তাহলে 9 হয়, যা 5-এর চাইতে বড়, প্রথম সত্য মানে। যদি কিউব করি 27, যা 36-এর চাইতে ছোট, দ্বিতীয় সত্যও মানে। ঠিক আছে, প্লাসের ক্ষেত্রে 3 এবং বর্গ করলেও প্রথম সত্যও আমরা দেখতে পারতেছি যে মানতেছি, দ্বিতীয় সত্যও মানতেছি, অর্থাৎ +3টা হবে। এখন থেকে -3 যদি আমরা নেই, -3কে বর্গ করলেও কি হবে, 9 হবে, অর্থাৎ প্রথম সত্য মানে। যদি কিউব করি -27 হয়, অর্থাৎ যা 36-এর চাইতে ছোট, তার মানে দ্বিতীয় সত্যও মানতেছে। ঠিক আছে, তাহলে দেখতেই পারতেছি +3-র ক্ষেত্রেও মানতেছে, -3-র ক্ষেত্রেও মানতেছে, অর্থাৎ প্লাস মাইনাস দুটাই হবে। এখন যদি আমরা কি নেই, +4 নেই, 4কে যদি বর্গ করি 16, যা 5-এর চাইতে বড়, কিন্তু আমরা যদি কিউব করি যা 36-এর চাইতে অনেক বড় হয়ে যায়, কিন্তু আমাদের 36-এর সমান অথবা 36-এর চাইতে ছোট হতে হবে, অর্থাৎ +4-এর ক্ষেত্রে দ্বিতীয় সত্যটা মানতেছে না, তার কারণে আমরা বলতে পারি +4টা আমরা নিতে পারবো না। তো এখন দেখি -4-এর ক্ষেত্রে কি হয়, তো আমরা যদি -4 নেই, একে যদি বর্গ করি 16 হয়, যা 5-এর চাইতে বড়, প্রথম সত্য মানে। যদি দ্বিতীয় সত্যের ক্ষেত্রে যদি দেখি -4কে যদি আমরা কিউব করি, যা কি হয়, -64। তো মাইনাস ঋণাত্মক সংখ্যা তো ছোট, তাই না, সত্যি পজিটিভ সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যাগুলো ছোট। তো আমরা এখান থেকে বলতে পারি -64 হচ্ছে 36-এর চাইতে অনেক ছোট, তাই না। তাহলে আমরা দেখতে পারতেছি, আমরা যদি এক্ষেত্রে এখন মাইনাস মানগুলো নেই, মাইনাস মানগুলো নিলে কি হবে, যা 5-এর চাইতে বড়, অর্থাৎ বড় হলে তো প্রথম সত্য মানে, এবং ঋণাত্মক সংখ্যা দেখা যাচ্ছে এখানে, অর্থাৎ মাইনাস মানগুলোর ক্ষেত্রে আমাদের মাইনাস মানগুলোর ক্ষেত্রে দুইটা সত্যই মানতেছে, প্রথম সত্যও মানবে, দ্বিতীয় সত্যও মানবে। আমরা যদি 5 নিতাম, 5কে বর্গ করলে 25 হতো, যা 5-এর চাইতে বড়, প্রথম সত্য মানে। আমরা যদি অর্থাৎ -5 যদি নিই, +5 নিলে কিন্তু হবে না -5-এর ক্ষেত্রে। আবার এখানে যদি -5কে যদি কিউব করতাম তাহলে -125 হতো, অর্থাৎ মাইনাস অথবা ঋণাত্মক সংখ্যাগুলো আমাদের হচ্ছে, কিন্তু পজিটিভ সংখ্যাগুলো হচ্ছে না। পজিটিভ সংখ্যা শুধু +4 আর হচ্ছে অর্থাৎ +3 আর হচ্ছে -3, অর্থাৎ শুধু +3 হচ্ছে, তাই না। তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি যে নির্ণয় সেটটা কি হবে, -3, -4, -5, অর্থাৎ অসংখ্য আমরা সংখ্যা নিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা ডট ডট দিতে পারি যে আসলে আমরা অসংখ্য সংখ্যা আমাদের হবে, ঋণাত্মক সংখ্যা অসংখ্য হবে। ঠিক আছে, কিন্তু পজিটিভ সংখ্যাগুলো হবে না, তাই না। তো এখানে তাহলে নির্ণয় সেটটা কি হবে, 3, -3, -4, -5 ডট ডট, পজিটিভ সংখ্যা শুধু 3 হবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন যদি গ নাম্বার প্রশ্নটা একটু দেখি, তো এক্ষেত্রে আমাদেরকে কি দেওয়া আছে, যে x belongs to capital N such that x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন x হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো দেখেন n হচ্ছে 1, 2, 3, 4, 5 ডট ডট, আর 36 এর গুণনীয়ক আমরা জানি 36কে লেখা যায় 1 × 36, 18 × 2 × 36, 3 × 12 × 36, 4 × 36, 6 × 6 = 36। তাহলে 36 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। আর 6 এর গুণিতক আমরা জানি যে সবসময় 6 6 করে বাড়তে থাকবে, 6, 12, 18, 24, 30, 36, 42 ডট ডট। আমরা অবশ্যই দেখেন যে গুণিতক যেহেতু শুধু 6 6 করে বাড়বে, তার মানে গুণিতক হচ্ছে অসীম সংখ্যক, যা আমরা গণনা করে শেষ করতে পারবো না, কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেগুলোই হচ্ছে গুণনীয়ক, আর একটা সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় সেগুলো হচ্ছে কি, গুণিতক, তাই না। তো এখান থেকে আমরা দেখতেই পারতেছি
এই যে গুণনীয়ক এবং গুণিতক 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতকগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 6, 12, 18 আর 36 এই সংখ্যাগুলো মিলে, তার কারণে আমরা এগুলি হবে আমাদের নির্ণয় সেট। আচ্ছা, এরপরে যদি আমরা ঘ নং প্রশ্নটা একটু দেখি, এখানে বলা আছে যে x belongs to capital N such that x cube greater than 25 x to the power 4 less than 264, অর্থাৎ x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন এদেরকে ঘন করলে 25-এর চাইতে কি হবে, বড় হবে, আর যদি এদেরকে 4 করা হয়, টু দি পাওয়ার 4 করা হয়, তাহলে 264 চাইতে ছোট হবে। তো n কোনগুলো আমরা সেটা লিখেছি, আমরা তাহলে বলতে পারি যে সেটটি হবে যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন বা এক্স কিউবের মান 25-এর চেয়ে বড় এবং এক্স টু দি পাওয়ার 4-এর মান 264-এর চেয়ে ছোট তাদের সেট। ঠিক আছে, তো দেখেন আমরা যদি এক্স ইকুয়াল 1 নেই, 1কে আমরা ঘন করলে 1-এ যা 25-এর চাইতে কি ছোট, তার মানে এটা প্রথম শর্ত মানতেছে না, তার কারণে আমরা দ্বিতীয় শর্ত আর দেখব না। যদি 2 নেই, 2কে কিউব করলে 8 যা 25-এর চাইতে ছোট, অর্থাৎ প্রথম শর্তই মানতেছি না, তার কারণে আমরা আর দ্বিতীয় শর্ত দেখব না। যদি এক্স ইকুয়াল 3 নেই, কিউব করলে হয় 27 যা 25-এর চাইতে বড়, অর্থাৎ প্রথম শর্ত মানতেছি, এখন দেখব দ্বিতীয় শর্ত মানে কিনা। তো একে যদি 4 করি, 3 টু দি পাওয়ার 4 করি, তাহলে হয় 81 যা 264 চাইতে ছোট, অর্থাৎ প্রথম শর্ত এবং দ্বিতীয় শর্ত মানে, তার কারণে 3 উপাদানটা হবে। এরপরে যদি 4 নেই, 4কে কিউব করলে হয় 64 যা 25-এর চাইতে বড়, অর্থাৎ প্রথম শর্ত মানে। যদি 4 টু দি পাওয়ার 4 করি, তাহলে 256 যা 264 চাইতে ছোট, অর্থাৎ প্রথম দ্বিতীয় দুইটা শর্তই মানতেছে। এরপরে যদি আমরা এখন x ইকুয়াল 5 নেই, কিউব করলে 125 যা 25-এর চাইতে ছোট, 5 টু দি পাওয়ার যদি 4 করি, তাহলে হয় 625 যা 264 চাইতে অনেক বড়, তার কারণে আমরা বলতে পারি যে আসলে এটা হবে না, অর্থাৎ দ্বিতীয় শর্ত মানে না। তাহলে আমরা যদি এখন 6, 7 যে উপাদানেই নেই না কেন, সেগুলো প্রথম শর্ত যদিও মানে দ্বিতীয় শর্ত মানবে না, কারণ 5 নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে 264 চাইতে অনেক বড়, তো 6 নিলে তো আরও অনেক বড় হবে, তার কারণে আমরা আর নেব না। তাহলে আমাদের নির্ণয় সেট হবে 3,4। ঠিক আছে, 3,4। আচ্ছা, এখন দেখেন আমাদের যে 2 নম্বর প্রশ্নগুলো আছে, এখানে বলা আছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, অর্থাৎ উপাদানগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা, আমরা যদি এই উপাদানগুলোর দিকে লক্ষ্য করি 3, 5, 7, 9, 11, তো এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং বিজোড় সংখ্যা, কিন্তু যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, দেন 3, 5, 7, 9, 11, তাই না? তো আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট x belongs to capital N, x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, কারণ এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভিতরেই কিন্তু আছে, তাই না? তো স্বাভাবিক সংখ্যা such that, স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন x হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা জানি বিজোড় সংখ্যা অনেক আছে, তো এখানে কি 3-এর সমান অথবা 3-এর চাইতে বড়, 11-এর সমান অথবা 11-এর চাইতে ছোট। তো আমরা বলবো যে, অথবা আমরা বলতে পারি 1 লেস দ্যান x, অর্থাৎ x এর মান 1-এর চাইতে বড় এবং x লেস দ্যান 13, অর্থাৎ 13-এর চাইতে ছোট, তাই না? আচ্ছা, দেখেন এরপরে যে আমাদের খ নাম্বার যে প্রশ্ন 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, তো এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। আমরা যদি এখানে লক্ষ্য করি 36-এর গুণনীয়কগুলো যদি আমরা বের করি, তাহলে দেখবো যে আসলে এই সংখ্যাগুলোই। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট x belongs to capital N, x স্বাভাবিক সংখ্যা such that x 36 এর গুণনীয়ক। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে দেখেন যে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40, তো এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 4-এর গুণিতক। আমরা লক্ষ্য করলে দেখতে পারবো 4-এর গুণিতক, এবং গুণিতকগুলো হচ্ছে 40-এর সমান অথবা ছোট, কারণ আমরা জানি গুণিতক কিন্তু অসীম সংখ্যক হয়, তাই না? এবং এই গুণিতক, তার কারণে আমরা দেখতে পাইতেছি গুণিতকগুলো হচ্ছে 40-এর সমান বা ছোট। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট x belongs to capital N such that x 4-এর গুণিতক এবং x লেস দ্যান অর ইকুয়াল 40, অর্থাৎ x এর মান 40-এর সমান অথবা 40-এর চাইতে ছোট। আচ্ছা, এখন যদি আমরা ঘ নাম্বার যে সেটটা দেখেন +-4, +-5, +-6, তো এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তো প্লাস মাইনাস যেহেতু আছে, তার কারণে এগুলো পূর্ণ সংখ্যা, এবং যাদের বর্গ হচ্ছে কি 16-এর বড় বা সমান এবং 36-এর ছোট বা সমান, এদেরকে বর্গ করলে আমরা দেখতে পারবো যে 16-এর বড় বা সমান হয় এবং 36-এর ছোট বা সমান হয়। তো আমরা বলতে পারি অতএব নির্ণয় সেট x belongs to capital Z such that x belongs to capital Z such that 16 less than or equal x square less than or equal 36। তো এটাই হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতি।
আচ্ছা, এখন যদি আমরা 3 নাম্বার যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখি। এখানে দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান 2 3 4, বি সমান একটা সেট যার উপাদান 1 2 এ এবং সি সমান একটা সেট যার উপাদান 2 এ বি হলে নির্ণয় সেটগুলো, নিচের সেটগুলো নির্ণয় করো। তো আমাদেরকে ক নাম্বারে দেওয়া আছে বি বাদ সি, বি বাদ সি, অর্থাৎ বি সেট থেকে সি সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর বি সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা বি সেটটা লিখেছি, বাদ চিহ্ন দিছি, সি সেটটা লিখেছি। তো এখানে দেখেন 2 আছে, 2 বাদ দেব, এ আছে, এ বাদ দেব, বি কিন্তু এখানে নাই, তার কারণে ওটা আর বাদ দেওয়ার কোনো কথা প্রশ্ন আসে না। তো এখানে অবশিষ্ট থাকে 1, তার কারণে 1 হবে, ঠিক আছে, 1 হবে আমাদের নির্ণয় সেট। তো এখানে যে বি ছিল এটা এখন যেহেতু এখানে অতিরিক্ত উপাদান হিসেবে আছে তার কারণে আমরা এটা নিয়ে কোনো কথা লিখব না, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই প্রথম সেটটা থেকে দ্বিতীয় সেটের যে যে উপাদানগুলো মেলে সেগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটটার ভেতরে যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেগুলোই হবে আমাদের বি বাদ সি এর মান। এরপর হচ্ছে আমরা যদি এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করি তাহলে আমরা এ সেটের উপাদানগুলো লিখেছি 2 3 4, ইউনিয়ন বি সেটের উপাদান লিখেছি 1 2 এ। ইউনিয়ন মানে হচ্ছে দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদানকে নেওয়া। তো আমরা দেখব যে আসলে এই সেটের ভিতরেও যদি দেখা যায় যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তো 2 আমরা ডাবল করে লেখার প্রয়োজন নেই বা লিখলেও কোনো সমস্যা নেই। তো আমরা ডাবল করে না লিখে জাস্ট একবার করে লিখব এবং সবগুলো উপাদানে যেন আমরা এখানে নিতে পারি। দেখেন তাহলে 1 এখানে আছে, 2 আছে, 3 4 এ, ঠিক আছে, এই উপাদানগুলো আমরা পাই। এরপরে যদি আমরা গ নাম্বার যে সেটটা আছে সেটা যদি দেখি আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন সি, অর্থাৎ দুইটার ভিতরে যে সাধারণ উপাদান সেগুলো আমাদেরকে নিতে হবে। তো এ সেটের উপাদান 2 3 4, ইন্টারসেকশন সি সেটের উপাদান 2 এ বি। তো ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান সেটা, তো আমরা দেখতেই পারতেছি দুইটার ভিতরে শুধু 2 দুইটার ভিতরেই আছে, তাছাড়া অন্যান্য উপাদান মেলে না, তার কারণে 2 হবে আমাদের অ্যান্সার। এখন আমাদেরকে এ ইউনিয়ন ইন্টু বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করতে হবে। তো এটার মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমত আগে কি নির্ণয় করতে হবে, আমাদেরকে প্রথমত আগে হচ্ছে বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয়, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো বি সেটের উপাদান 1 2 এ ইন্টারসেকশন সি সেটের উপাদান 2 এ বি। তো দুইটার ভিতরে সাধারণ উপাদান হচ্ছে 2 আর এ, তার কারণে বি ইন্টারসেকশন সি এর উপাদান হবে 2 এ। তো এখন আমরা পুরোটার মান বের করব, অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এ সেটের উপাদান হচ্ছে 2 3 4 আর বি ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 2 এ। তো আমরা যদি ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, তো আমরা যদি সবগুলো উপাদানকে নিই তাহলে পাই হচ্ছে 2 3 4 এ, ঠিক আছে। এরপর আমাদের যে 1 নাম্বার প্রশ্নটি আছে আমরা যদি এটা একটু লক্ষ্য করি, তো এখানে বলা আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, অর্থাৎ প্রথমত আমরা আগে হচ্ছে বি ইউনিয়ন সি এর মান বের করব। তো এই বি ইউনিয়ন সি এর মানের সাথে এর মানটা আমরা ইন্টারসেকশন করব। তো প্রথমত বি ইউনিয়ন সি এর মান যদি বের করি তাহলে বি এর উপাদান 1 2 এ ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 2 এ বি। তো ইউনিয়ন মানে সবগুলোকে নাও, তো সবগুলোকে নিলে আমরা পাই হচ্ছে 1 2 এ বি, ঠিক আছে। তো এখন এ সেটের উপাদান হচ্ছে 2 3 4, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান পাইছি হচ্ছে 1 2 এ বি, 1 2 এ বি। তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান নেওয়া, তো দুইটার ভিতরে দেখা যাচ্ছে শুধু 2 মেলে, তার কারণে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা যদি 4 নম্বর প্রশ্নগুলো একটু দেখি, এখানে সার্বিক সেট একটা দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7। এরপরে এ একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে 1 3 5, বি একটা সেট যার উপাদান 2 4 6, তো এবং সি একটা সেট যার উপাদান 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, ঠিক আছে। তো আমাদেরকে এখানে যেমন ক নাম্বার দেওয়া আছে, বাম পাশে একটা অংশ দেওয়া আছে, ডান পাশে একটা অংশ দেওয়া আছে। তো আমরা বাম পক্ষ সমান দেখব ডান পক্ষ মেলে কিনা, যদি মেলে তাহলে আমরা বলতে পারবো যে আসলে সত্যতা যাচাই করা হলো। তো এভাবে আমাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তো দেখেন, তো এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অথবা পূরক, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই উপরে এটাকে আমরা পূরকও বলতে পারি। তো এটার মান বের করার জন্য আমরা প্রথমত এ ইউনিয়ন বি, আচ্ছা এই পুরাটা এ ইউনিয়ন বি ইন্টু কমপ্লিমেন্ট, এটাকে আমরা লিখতে পারি সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি, ঠিক আছে, সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। তো প্রথমত আমরা হচ্ছে এ ইউনিয়ন বি এর মান বের করব, এ ইউনিয়ন বি। তো এ সেটের উপাদান 1 3 5, ইউনিয়ন বি সেটের উপাদান 2 4 6, ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, তো সবগুলোকে নিলে আমরা পাই 1 2 3 4 5 6। তো এখন আমরা কি করব, এই যে এটার মান বের করব, এ ইউনিয়ন বি প্রাইম অথবা সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি, অর্থাৎ সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি ইকুয়াল সার্বিক সেটের মানগুলো লিখবে 1 থেকে 7 পর্যন্ত মাইনাস, এরপরে আমরা হচ্ছে এ ইউনিয়ন বি এটার মান পাইছি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তো আমরা যদি এখন কি করি, মাইনাস মানে হচ্ছে বাদ দেওয়া, অর্থাৎ এই প্রথম যে সেটটা আছে এটার থেকে আমাদের দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটের ভিতরে যে উপাদান থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো এখানে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত আছে আর এখানে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত বাদ দিলে এখানে অবশিষ্ট থাকে 7, তার কারণে 7 হবে আমাদের বাম পক্ষের মান। তো আমরা এখন হচ্ছে ডান পক্ষের মানটা দেখব। তো দেখেন, আমরা যদি ডান পক্ষের মান বের করি তাহলে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান বের করতে হবে। তো এ প্রাইম ইকুয়াল আমরা লিখতে পারি হচ্ছে
সার্বিক সেট মাইনাস এ, সার্বিক সেট মাইনাস এ। তো সার্বিক সেটের মান আমরা লিখেছি মাইনাস এ সেটের উপাদান হচ্ছে 1 3 5। তো এখান থেকে যদি আমরা 1 3 5 বাদ দিই তাহলে পাই হচ্ছে 2 4 6 7। সেমভাবে যদি বি প্রাইমের মান বের করি তাহলে সার্বিক সেট মাইনাস বি, তো সার্বিক সেটের মান লিখেছি বি মাইনাস বি সেটের মান লিখেছি 2 4 6। তো আমরা যদি বাদ দিই এখান থেকে পাই হচ্ছে 1 3 5 7। তো এখন আমরা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন যদি বি প্রাইমের মান বের করি তাহলে এ প্রাইমের মান হচ্ছে 2 4 6 7 আর বি প্রাইমের ইন্টারসেকশন বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7। তো ইন্টারসেকশন মান হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান সেটা নেওয়া। তো সাধারণ উপাদান আমরা এখান থেকে দেখতে পারতেছি শুধু 7 মিলতেছে, তার কারণে 7 হবে আমাদের ডান পক্ষের মান। তো আমরা দেখেন আমরা যখন বাম পক্ষের মান বের করেছিলাম তো বাম পক্ষের মানও পেয়েছিলাম 7, তাই না? তো আমরা এক্ষেত্রে এখন কি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টু প্রাইম ইকুয়াল এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর সত্যতা যাচাই হলো। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা একটু সেমভাবে বের করি তাহলে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম, তাহলে প্রথমত হচ্ছে আমরা কি বের করব, বি ইন্টারসেকশন সি এর মান বের করব। তাহলে বি সেটের উপাদান 2 4 6 ইন্টারসেকশন সি সেটের উপাদান 3 4 5 6 7। তো এখান থেকে আমরা যদি ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান, তো সাধারণ উপাদান দেখা যাচ্ছে 4 6। ঠিক আছে। তো এখন আমরা যদি হচ্ছে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইমের মান বের করি তাহলে লিখতে পারি হচ্ছে সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি। অতএব সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি, তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত মাইনাস বি ইন্টারসেকশন সি এর মান বসে হচ্ছে 4,6। তো এই যে 1 থেকে 7 পর্যন্ত উপাদানগুলো থেকে যদি 4 6 বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে 1 2 3 5 7। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে বাম পক্ষের মান। তো এখন আমরা দেখি ডান পক্ষের মানগুলো আসলে কি পাই। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, তো বি প্রাইম হচ্ছে সার্বিক সেট মাইনাস বি, তো সার্বিক সেটের মান বসাইছি মাইনাস বি সেটের মান বসাইছি। তো এখান থেকে আমরা যদি বাদ দেই 2 4 6 যদি বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1 3 5 7। সেমভাবে যদি সি প্রাইমের মান বের করি তাহলে সার্বিক সেট মাইনাস সি, তাহলে সার্বিক সেটের মান 1 থেকে 7 পর্যন্ত লিখেছি মাইনাস সি সেটের উপাদান 3 4 5 6 7। তো এখান থেকে যদি আমরা 3 4 5 6 7 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1 2। এখন যদি আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান বের করি তাহলে বি প্রাইমের উপাদান হচ্ছে 1 3 5 7, ইউনিয়ন সি প্রাইমের উপাদান হচ্ছে 1 2। তো ইউনিয়ন করলে আমরা পাই হচ্ছে ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, অর্থাৎ 1 2 3 4 3 5 7। ঠিক আছে। তো তাহলে আমরা বাম পক্ষের ডান পক্ষের মান পাইলাম কত, 1 2 3 5 7। তো দেখেন আমরা কিন্তু হচ্ছে বাম পক্ষেরও মান কি পাইছিলাম 1 2 3 5 7। তাহলে আমরা কি বলতে পারি যে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সত্যতা যাচাই করা হলো। আচ্ছা, এখন যদি আমরা সেমভাবে গ নাম্বার প্রশ্নটা দেখি তো এখানে দেখেন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা বাম পক্ষের যে মান এটার মান বের করার জন্য আমরা আগে এ ইউনিয়ন বি এর মান বের করব। তাহলে এ এর উপাদান 1 3 5, ইউনিয়ন বি এর উপাদান 2 4 6, ইউনিয়ন মানে সবগুলোকে নাও, তো নিলে পাই 1 2 3 4 5 6। এখন আমরা যদি পুরোটার মান বের করি অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা এ ইউনিয়ন বি এর উপাদান 1 2 3 4 5 6 এগুলো লিখেছি, ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা যেটা মেলায়, তো এখান থেকে আমরা দেখতে পারি যে 3 4 5 6 এগুলো মিলে, তার কারণে এটাই হবে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান অর্থাৎ বাম পক্ষের মান। এখন যদি আমরা ডান পক্ষ দেখি তো ডান পক্ষ হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো আমরা আগে প্রথমত এ ইন্টারসেকশন সি এর মান বের করব। তো এ সেটের উপাদান হচ্ছে 1 3 5, ইন্টারসেকশন বি সেটের উপাদান সি সেটের উপাদান 3 4 5 6 7। ইন্টারসেকশন করলে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান যেটা যেটা মেলে সেটা নিতে হবে, তাহলে 3 5 নিলাম। এরপর হচ্ছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি সেটের উপাদান লিখেছি, ইন্টারসেকশন সি সেটের উপাদান লিখেছি, ইন্টারসেকশন করলে 4 আর 6 দুইটা সেটের ভিতর থেকে মেলে, তার কারণে 4 6 আমরা নিলাম। আচ্ছা, এখন আমরা পুরাটার মান বের করব। তো এখন দেখেন আমরা যদি পুরাটার মান বের করি যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষের মান। তো দেখেন এখান থেকে আমরা তাহলে এ ইন্টারসেকশন সি এর উপাদান হচ্ছে 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর উপাদান আমরা পাইছি হচ্ছে 4,6। তো ইন্টারসেকশন করলে ইউনিয়ন করলে আমরা সবগুলো উপাদান নিতে হবে, তাহলে আমরা পাই 3 4 5 6। তো দেখেন আমরা তাহলে ডান পক্ষ কী পাইলাম 3 4 5 6। তো দেখি আমরা বাম পক্ষ আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের, আচ্ছা দেখেন তো আমরা হচ্ছে বাম পক্ষ কী পাইছিলাম 3 4 5 6, 3 4 5 6 এটা আমরা পাইছিলাম হচ্ছে কি বাম পক্ষ, এবং ডান পক্ষ কী পাইলাম 3 4 5 6। তাহলে আমরা কি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সত্যতা যাচাই করা হলো।
আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদেরকে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো তাহলে বামপক্ষ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো প্রথমত আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব এ ইন্টারসেকশন বি। তো এ সেটের উপাদান 1 3 5, ইন্টারসেকশন বি সেটের উপাদান 2 4 6। তো ইন্টারসেকশন করলে দেখা যায় যে আসলে দুইটার ভিতরে কোনো সাধারণ উপাদান পাচ্ছি না, তার কারণে হবে কি ফাঁকা সেট, অর্থাৎ কোনো উপাদান নেই। এখন পুরোটার যদি আমরা মান বের করি তাহলে এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট, এরপরে ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো আসলে এখানে তো কোনো উপাদান নেই, তো ইউনিয়ন করলে আসলে সি সেটের উপাদানগুলোই হবে, অর্থাৎ 3 4 5 6 7। তো এটাই হচ্ছে আসলে আমাদের বাম পক্ষের মান। তো এখন যদি আমরা ডান পক্ষের মানগুলো বের করি, তো প্রথমত আমরা হচ্ছে এ ইউনিয়ন সি এর মান বের করব। তাহলে এ হচ্ছে 1 3 5 ইউনিয়ন সি হচ্ছে 3 4 5 6 7। তো ইউনিয়ন করলে আমরা পাই 1 3 4 5 6 7। ঠিক আছে, ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, তাই না? তো বি ইউনিয়ন সি যদি আমরা করি তাহলে বি সেটের উপাদান হচ্ছে 2 4 6 ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে 3 4 5 6 7। তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, সবগুলোকে নিলে পাই 2 3 4 5 6 7। তো এখন যদি আমরা কি করি, এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি করি, তাহলে এ ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 1 3 4 5 6 7, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর উপাদান হচ্ছে 2 3 4 5 6 7। তো ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান সেটা নিতে হবে। তো সাধারণ উপাদান যদি আমরা নেই তাহলে আমরা পাই হচ্ছে 3 4 5 6 7, অর্থাৎ 3 এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, 4 এটার ভিতরেও আছে, এটার ভিতরেও আছে, 5 এই সেটের ভিতরেও আছে, এই সেটের ভিতরেও আছে, 6 এই সেটের ভিতরেও আছে, এই সেটের ভিতরেও আছে, 7 এই সেটের ভিতরেও আছে, এই সেটের ভিতরেও আছে। তো এগুলো হচ্ছে মিলতেছে। তো আমরা ডান পক্ষ কী পাইলাম 3 4 5 6 7, 3 4 5 6 7। তো দেখেন আমরা বাম পক্ষ কী পাইছিলাম 3 4 5 6 7, অর্থাৎ দুইটাই মিলতেছে। তার কারণে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইন্টু ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টু ইন্টারসেকশন ইন্টু বি ইউনিয়ন সি। সত্যতা যাচাই করা হলো। তো এখন দেখেন আমরা যদি 5 নাম্বারের যে প্রশ্ন আছে সেটা যদি সমাধান করি, আমাদেরকে কিউ সমান একটা সেট দেওয়া আছে এক্স কমা ওয়াই এবং আর সমান একটা সেট দেওয়া আছে এম এন এল হলে পি অফ কিউ, অর্থাৎ কিউ সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করতে বলা হচ্ছে। তো শক্তি সেট নির্ণয় করতে গেলে আমাদেরকে আগে কি করতে হবে, কিউ সেটের যদি শক্তি সেট নির্ণয় করতে যাই তাহলে কিউ এর আগে আমাদের উপসেটগুলো বের করতে হবে। যেহেতু এখানে কিউ সেটের উপাদান দুইটা, তো প্রথমত একটা করে উপাদান নেব, এরপরে দুইটা করে, এরপরে ফাঁকা সেট। ঠিক আছে, এক্স ওয়াই ফাঁকা সেট। তাহলে আমরা এই উপাদানগুলোই নেব শক্তি সেটের ক্ষেত্রে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। ঠিক আছে, সেমভাবে আর সেটের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে হচ্ছে উপসেটগুলো বের করব। তাহলে প্রথমে একটা করে এম এন এল, এরপর হচ্ছে দুইটা করে এম এন এম এল এন এল, এরপরে তিনটা এম এন এল, এরপরে ফাঁকা সেট। তো আর এর শক্তি সেটের ক্ষেত্রে এই উপাদানগুলোকে জাস্ট প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি 6 নম্বর প্রশ্নটা একটু দেখি, আমার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কি বলা আছে যে এ ইকুয়াল এ কমা বি, বি ইকুয়াল এ কমা বি কমা সি এবং সি ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি, অর্থাৎ সি সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা। তো দেখেন দেওয়া আছে এ সমান এ কমা বি, বি সমান এ বি সি। তো আমরা যদি সি সেটের উপাদান বের করতে চাই তাহলে সি হচ্ছে কি এ ইউনিয়ন বি, তাহলে এ সেটের উপাদান এ কমা বি ইউনিয়ন বি সেটের উপাদান এ বি সি। তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, ইউনিয়ন করলে আমরা পাই হচ্ছে এ বি সি। এখন সি এর উপসেট সমূহ হবে, প্রথমে একটা করে উপাদান নেব এ বি সি, এরপরে দুইটা করে এ বি বি সি এ সি, এরপরে তিনটা করে এ বি সি, এরপরে হচ্ছে ফাঁকা সেট। তো এগুলোকেই জাস্ট প্রথমে এবং লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে আমাদের পি অফ সি এর উপাদান হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেভাবে নিয়ে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে যে পিসি এর উপাদান সংখ্যা, এখানে যদি আমরা গুনি তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8টা, তাহলে পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 8, 8কে লেখা যায় 2 কিউব। তাহলে ধরি সি এর উপাদান সংখ্যা হচ্ছে n ইকুয়াল 3। সি এর উপাদান সংখ্যা দেখেন আমরা এখান থেকে সি এর উপাদান সংখ্যা কয়টা পাইছিলাম, 1 2 3, তিনটাই কিন্তু পাইছিলাম। তাহলে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল 3, এটা আমরা ধরলাম। তাহলে পিসি এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যেহেতু আমরা পিসি এর উপাদান সংখ্যা 2 কিউব লিখেছিলাম, তাই না, যেখানে n সমান যদি 3 ধরি তাহলে লেখা যায় 2 টু দি পাওয়ার n, পিসি এর উপাদানকে লেখা যায় 2 টু দি পাওয়ার n। তাহলে সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হলো সি এর উপাদান সংখ্যা দেখানো হলো। আচ্ছা, এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নগুলো একটু সমাধান করি, তো দেখেন 7-এর যদি ক নম্বর প্রশ্নটা দেখি, আমাদেরকে দেওয়া আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2 ইকুয়াল ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 হলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো। তো এখানে একটা ক্রোমোজোর দেওয়া আছে, এখানে একটা ক্রোমোজোর, এই ক্রোমোজোর সমান এই ক্রোমোজোর দেওয়া আছে, তাই না।
তো ক্রোমোজোরের শর্ত মতো আমরা কি লিখতে পারি, প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান, প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান, এটা আমরা লিখতে পারি। তাহলে ক্রোমোজোরের শর্তানুসারে লিখতে পারি x-1 অর্থাৎ x-1 ইকুয়াল y-2 তো x সমান আমরা কি লিখতে পারি, -1টা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে +1, তাহলে -2 আর +1, -2 থেকে +1 বাদ দিলে -1 অর্থাৎ y-1, এটাকে 1 নং সমীকরণ বিবেচনা করব। এখন আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে কি লিখতে পারবো, দেখেন y+2 ইকুয়াল লিখতে পারবো হচ্ছে 2x+1, y+2 ইকুয়াল 2x+1। তো এখান থেকে দেখেন y+2 ইকুয়াল এই x এর জায়গায় x এর মান বসিয়ে পাই, ঠিক আছে। এখানে আমরা x এর যে মানটা পাইছিলাম 1 নঙে সেটা আমরা এখানে বসাবো y-1+1। তো 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমাদের কি হবে, আবার এই +2টা আমরা ওই পাশে, আচ্ছা এটা আগে গুণন করে দেখি, 2 দ্বারা y-কে গুণ করলে 2y, 2 দ্বারা -1কে গুণ করলে -2, এরপরে +1, আর এই পাশে +2 ছিল, ওই পাশে যায় -2, ঠিক আছে। তো এখন দেখেন এই পাশে আছে y, ওই পাশে আবার হচ্ছে কি +2y, তাহলে এই পাশে এসে হবে কি -2y, আর এই পাশে কি থাকে -2 আর হচ্ছে -2 এর থেকে +1 বাদ দিলে -1 অর্থাৎ -3, তাই না। তো এখান থেকে আমরা তাহলে কি পাচ্ছি দেখেন, -2y থেকে একটা y বাদ দিলে -y, আর এখানে হচ্ছে -3, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে y ইকুয়াল 3, ঠিক আছে। তো y এর মান আমরা পাইলাম হচ্ছে 3। তো এখন দেখেন যে y এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল, x ইকুয়াল y-1, তাই না। তো দেখেন x ইকুয়াল y-1, y এর মান 3-1, তাহলে x ইকুয়াল 2, অর্থাৎ x, y ইকুয়াল 2, 3, ঠিক আছে। এরপরে যদি আমরা খ নং প্রশ্নটা একটু দেখি, এখানে আমাদেরকে দেওয়া আছে ax - cy, a স্কোয়ার - c স্কোয়ার ইকুয়াল 0, ay - cx। তাহলে ক্রোমোজোরের শর্তানুসারে আমরা কি লিখতে পারি, এখান থেকে x y এর মান বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি ax - cy অর্থাৎ ax - cy ইকুয়াল দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান 0। তো এখান থেকে ax সমান -cyটা ও পাশে যায় +cy, তাহলে x সমান এটা এ পাশে গুণনাকার আছে ও পাশে যায় ভাগ হবে, তাহলে x ইকুয়াল cy ভাগ a, এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করলাম। তো এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলতে পারো, প্রথম ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান a স্কোয়ার - c স্কোয়ার ইকুয়াল দ্বিতীয় ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান ay - cx। তো আমরা এখানে সেটাই লিখেছি, ঠিক আছে। তো এখন দেখেন এখানে আমরা হচ্ছে এই যে x এর জায়গায় যেখানে কি আছে x আছে সেখানে আমরা কি বসাবো, এই যে x ইকুয়াল cy ভাগ a বসাবো, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমরা বসাই তাহলে স্কোয়ার - c স্কোয়ার ইকুয়াল ay - c ইন্টু x এর জায়গায় হচ্ছে cy ভাগ a। আচ্ছা, তাহলে এখানে দেখেন স্কোয়ার - c স্কোয়ার ইকুয়াল ay, অর্থাৎ আমরা যদি এখানে আবার কি করি লসাগু নির্ণয় করি, তাহলে ay এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর এটার নিচে হচ্ছে a, তাহলে 1 আর a লসাগু a। এখন দেখেন তাহলে লসাগুকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, এই ভগ্নাংশের হর 1 দ্বারা লসাগু a কে ভাগ করলে a হবে, a দ্বারা আবার এই ভগ্নাংশের লবকে গুণ করতে হবে, ay কে গুণ করতে হবে, তাহলে a দ্বারা এটাকে গুণ করলে a গুণ করলে স্কোয়ার y, তাহলে স্কোয়ার y মাইনাস, তো এটাকে যদি আবার গুণ করি এখানে তো সি স্কোয়ার y থাকে, তো এই ভগ্নাংশের হর a দ্বারা লসাগু a কে ভাগ করলে 1 দ্বারা যদি এটাকে গুণ করি অর্থাৎ সি স্কোয়ার y কে গুণ করি তাহলে সি স্কোয়ার y এ হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা কি করি, এই দুটার থেকে যদি আমরা কি নেই y যদি কমন নেই তাহলে a স্কোয়ার - c স্কোয়ার, নিচে আছে a, তাহলে এই পাশেও স্কোয়ার - c স্কোয়ার, উভয় পক্ষ থেকে স্কোয়ার - c স্কোয়ার যদি বাদ দেই তাহলে 1 ইকুয়াল y ভাগ a পাই। তাহলে এখন এই 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 দ্বারা y কে গুণ করলে y, এই 1 আর a গুণ করলে a, y ইকুয়াল a। এখন আমরা কি করব, y এর মান 1 নং সমীকরণে বসাবো, তাহলে 1 নং সমীকরণ কি ছিল, x ইকুয়াল cy ভাগ a, তাহলে c ইন্টু y এর মান হচ্ছে a, আর নিচে আছে a বাদ গেলে x ইকুয়াল c, অর্থাৎ x, y ইকুয়াল c, a। আচ্ছা, এরপরে যদি আমরা গ নং প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো এখানে দেওয়া আছে 6x - y, 13 ইকুয়াল 1, 3x + 2y হলে x, y নির্ণয় করো। তাহলে ক্রোমোজোরের শর্তানুসারে 6x - y ইকুয়াল হচ্ছে 1, ঠিক আছে। প্রথম ক্রোমোজোরের প্রথম উপাদান সমান দ্বিতীয় ক্রোমোজোরের প্রথম উপাদান। তো এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে -y সমান এ পাশে 1 আছে, এ পাশে 6x, ও পাশে যায় -6x, ঠিক আছে। তো আমরা যদি এখন উভয় পক্ষকে -1 দ্বারা কি করি গুণ করি, তাহলে এখানে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে +y হবে, আর এখানে যদি গুণ করি -6xটা হয়ে যাবে +6x, আর +1টা হয়ে যাবে -1, ঠিক আছে। এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করলাম। তো এরপরে আমরা কি করব, এবং দ্বিতীয় যে
অর্থাৎ প্রথম ক্রমজোরের দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় ক্রমজোরের দ্বিতীয় উপাদান লিখতে পারি, তাহলে 3x + 2y সমান আমরা 13 লিখতে পারি। তো আমরা এখানে সেটাই লিখেছি, 3x + 2y = 13। তো এখান থেকে আমরা হচ্ছে আবার y এর যে মানটা সেটা আমরা এখানে লিখেছি, y সমান হচ্ছে 6x - 1, যেমন এই যে এখানে 1 নংয়ের, তো সেটা লিখেছি। তাহলে দেখেন এখান থেকে আমরা কি পাই, আচ্ছা এটাকে যদি আমরা তাহলে গুণন করে দিই, 2 সাথে যেহেতু 6x - 1 গুণন আকারে আছে, তাহলে 3x + 6 × 2 = 12x ± -2 আর 1 গুণ করলে তাহলে -2, আর এখানে -2 আর এখানে হচ্ছে = 13। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে 3x আর হচ্ছে 12x 15x = এপাশে 13 আর পাশে -2 পাশে যায় +2, তাহলে 13 আর 2 হচ্ছে 15। তাহলে উভয় পক্ষ থেকে যদি 15 বাদ দিই অথবা 15 এর পাশে গুণন আকারে আছে ওপাশে যা যদি ভাগ করি, ঠিক আছে, 15কে 15 দ্বারা ভাগ করলে 1, তাহলে x = আমরা পাচ্ছি হচ্ছে 1। এখন আমরা কি করব, x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ হচ্ছে y = 6x - 1, ঠিক আছে। তো দেখেন 6x - 1, এক্ষেত্রে তাহলে আমরা কি পাচ্ছি, x এর যে মানটা 1 সেটা আমরা এখানে লিখলাম, তাহলে 6 আর 1 গুণ করলে 6, আর এখানে হচ্ছে -1, 6 থেকে 1 বাদ দিলে 5, অর্থাৎ x, y = হচ্ছে আমরা কি পাচ্ছি 1,5। আচ্ছা এখন যদি আমরা 8 নম্বর প্রশ্নগুলো একটু দেখি, তাহলে 8 এর ক নম্বরে দেওয়া আছে p = a, q = b, c হলে p × q এবং q × p অর্থাৎ কার্তেশীয় গুণজ আমাদের নির্ণয় করতে হবে। তো p × q, p সেটের উপাদান a, q সেটের উপাদান হচ্ছে b, c। তো কার্তেশীয় গুণজের ক্ষেত্রে প্রথম যে সেটটা থাকবে সেই প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোড় আকারে লিখতে হবে। যেহেতু এখানে একটাই উপাদান আছে তাহলে এর সাথে সবগুলো উপাদান ক্রমজোড় আকারে লিখবো, তাহলে a, b সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, এরপরে a, c ফার্স্ট ব্র্যাকেট, এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করবো। তো এটাই হচ্ছে p × q। তো সেমভাবে আমরা হচ্ছে q × p নির্ণয় করি, ঠিক আছে। তো q হচ্ছে b, c গুণন p হচ্ছে a। তাহলে এখন কি করব, প্রথম যে সেট আছে সেই সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোড় আকারে লিখবো। যেহেতু এখানে একটা উপাদান আছে তাহলে b এর সাথে a একবার হবে, c এর সাথে a একবার হবে, ঠিক আছে, c, a। এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, ঠিক আছে। এরপর খ নাম্বারটা যদি আমরা দেখি, এখানে a = 3, 4, 5, b = 4, 5, 6 এবং c = x, y হলে a ইন্টারসেকশন b × c নির্ণয় করো। তো প্রথমত আমরা হচ্ছে a ইন্টারসেকশন b নির্ণয় করব। a হচ্ছে 3, 4, 5, ইন্টারসেকশন b হচ্ছে 4, 5, 6। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান কমন আছে তো সেটা নিতে হবে। তো এই দুটার ভিতরে দেখা যায় 4, 5 আছে, তার কারণে 4, 5 নিলাম। তো এখন আমরা হচ্ছে কার্তেশীয় গুণজ a ইন্টারসেকশন b × c, তাহলে a ইন্টারসেকশন b এর উপাদান হচ্ছে 4,5 গুণন সি সেটের উপাদান হচ্ছে x, y। তো কার্তেশীয় গুণজ মানে প্রথম সেটের প্রথম উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোড় আকারে লিখবো, এরপরে প্রথম সেটের দ্বিতীয় উপাদান দ্বারা দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকে ক্রমজোড় আকারে লিখবো, লেখার পরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব। তাহলে 4 এর সাথে x একবার, 4 এর সাথে y একবার, তাহলে 4x, 4y। এরপরে 5 এর সাথে x একবার, 5 এর সাথে y একবার, 5x, 5y। এরপরে প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, ঠিক আছে। এরপরে আমাদের যে গ নাম্বার প্রশ্নটা আছে আমরা যদি একটু সেটা দেখি, তো p সমান দেওয়া আছে 3, 5, 7, q সমান হচ্ছে 5, 7 এবং r সমান p বাদ q হলে আমাদেরকে কি বলছে, p ইউনিয়ন q গুণন r নির্ণয় করো। তাহলে আমরা প্রথমত কি নির্ণয় করব, r। তো r হচ্ছে কি p বাদ q, তাহলে p এর উপাদান হচ্ছে 3, 5, 7 বাদ q এর উপাদান হচ্ছে 5, 7। তো আমরা যদি এই প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদান 5, 7 বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে r এর উপাদান। তো এখন আমরা নির্ণয় করব হচ্ছে p ইউনিয়ন q, ঠিক আছে। তো p ইউনিয়ন q হচ্ছে p সেটের উপাদান 3, 5, 7 ইউনিয়ন q এর উপাদান হচ্ছে 5, 7। তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, তাহলে নিলে পাই হচ্ছে 3, 5, 7। তো এখন পুরাটার মান বের করব, p ইউনিয়ন q গুণন r। তাহলে p ইউনিয়ন q এর উপাদান হচ্ছে 3, 5, 7 গুণন r এর উপাদান হচ্ছে 3। তো কার্তেশীয় গুণজ করতে হবে, তাহলে 3 এর সাথে 3 একবার, 5 এর সাথে 3 একবার, 7 এর সাথে 3 একবার। তো আমরা সেভাবে লিখেছি, প্রথমে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি, ঠিক আছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমাদের যে 9 নম্বর প্রশ্নটা সেটা যদি একটু দেখি, তো এখানে কি বলা আছে, এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। তাহলে এ 35 এর গুণনীয়কগুলো লেখা যায়, অর্থাৎ 35কে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়, 1 গুণন 35 লিখতে পারি, 5,7 5 সাথে 35 অর্থাৎ 5 দ্বারাও ভাগ করতে পারি, 7 দ্বারাও ভাগ করতে পারি। তাহলে উপাদানগুলো হচ্ছে 1, 5, 7, 35, ঠিক আছে। অর্থাৎ 35কে 35 দ্বারাও ভাগ করতে পারি।
এরপরে বি সেটের উপাদান অর্থাৎ বি 45 গুণনীয়কগুলো হচ্ছে 45কে লেখা যায় 1 গুণন 45, 3 গুণন 15, 5 গুণন 9। তো এক্ষেত্রে আমরা পাই হচ্ছে 1 3 5 9 15 45। তো দেখেন, তো এখান থেকে আমরা যদি এ ইউনিয়ন বি করি তাহলে সেটের উপাদান 1 5 7 35 ইউনিয়ন 1 3 5 9 15 45। তো ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া, তো সবগুলোকে নিলে আসলে এগুলো হয়। এরপরে যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান, তো সাধারণ উপাদান পাওয়া যায় হচ্ছে 1,5। ঠিক আছে। এখন যদি আমরা 10 নম্বর প্রশ্নটা একটু দেখি, এখানে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। অর্থাৎ 346 এবং 556কে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই সংখ্যাগুলো 31 অপেক্ষা বড় হবে এবং 346 থেকে এবং 556 থেকে বাদ দেওয়ার পর যে সংখ্যাগুলো হবে তাদের সাধারণ গুণনীয়ক হবে। তো আমরা এখানে লিখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা হবে 31 অপেক্ষা বড় এবং 346 মাইনাস 31 ইকুয়াল 315 এবং 556 মাইনাস 31 ইকুয়াল 525 এর সাধারণ গুণনীয়ক। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো এখন দেখেন, আমরা যদি 315 এর গুণনীয়কগুলো বের করি তাহলে গুণনীয়কগুলো আমরা বের করলে পাবো হচ্ছে 1 3 5 7 9 35 45 63 105 আর হচ্ছে 315। আবার হচ্ছে 525 এর যদি গুণনীয়কগুলো বের করি তো দেখেন আমরা পাবো হচ্ছে 1 3 5 7 15 35 75 150 175 আর হচ্ছে 525। তো আসলে এই গুণনীয়কগুলো কিন্তু নয়, আমাদের সেই গুণনীয়কগুলো কি হবে, অবশ্যই 31 অপেক্ষা বড় হবে। তো দেখেন 31 অপেক্ষা বড় যদি গুণনীয়কগুলো নেই, তো এখানে আমরা কি লিখেছি, মনে করি 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট এ এবং 31 অপেক্ষা বড় 525 এর গুণনীয়কের সেট হচ্ছে বি। তাহলে এ এর গুণনীয়কগুলো হবে 35 45 63 105 আর হচ্ছে 315। আবার হচ্ছে বি এর উপাদানগুলো গুণনীয়কগুলো হবে 31 অপেক্ষা বড় গুণনীয়কগুলো 35 75 105 175 525। তো আমরা যদি এখন এই ইন্টারসেকশন বি করি, তো ইন্টারসেকশন বি মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান, তো আমাদেরকে তো সাধারণ উপাদানগুলোই বের করতে বলছে। তো 35 আর হচ্ছে 105 পাওয়া যায়, তো 35 আর হচ্ছে 105, এটাই হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক যা 31 অপেক্ষা বড় 315 এবং 525-এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে। তো এখন দেখেন আমাদের 11 নম্বরে কি বলা আছে যে কোনো শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলা এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল আর 15 জন কি করে, ক্রিকেট খেলা পছন্দ করে। এখন বলা আছে দুইটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10 জন। যারা ক্রিকেট এবং ফুটবল দুইটা খেলাই পছন্দ করে তাদের সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তা ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো দেখেন আমরা এখানে সমাধান করেছি। মনে করি ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটিতে, এই যে ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ইউ, এটা হচ্ছে সার্বিক সেট, এই যে ইউ হচ্ছে পুরা। ঠিক আছে। তো ক্ষেত্রটিতে মোট শিক্ষার্থীর সেট ইউ যার সদস্য সংখ্যা হচ্ছে 30 জন, আমাদেরকে 30 জন শিক্ষার্থীর কথা বলা হয়েছিল। তাহলে পরস্পর স্থিতি দুইটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা ফুটবল এফ, এই যে এটা হচ্ছে ফুটবল আর এই বৃত্তাকার ক্ষেত্র হচ্ছে ক্রিকেট, তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে তা নির্দেশ করা হয়েছে। ফুটবল এফ ইকুয়াল হচ্ছে 20 জন, যেটা আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, এবং ক্রিকেট খেলা পছন্দ করে সি ইকুয়াল 15 জন শিক্ষার্থী, যা এফ আর সি দ্বারা নির্দেশিত হয়েছে। এবং উভয় খেলা পছন্দ করে এরূপ শিক্ষার্থী হচ্ছে আমরা কিউ সমান 10 জন বলেছি। ঠিক আছে, আমাদেরকে 10 জনের কথা বলা ছিল যাদেরকে আমরা কিউ দ্বারা প্রকাশ করলাম। তো এখন দেখেন এখানে আমরা কি লিখেছি যে শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীকে আমরা পি দ্বারা প্রকাশ করেছি। ঠিক আছে। তাহলে এই যে 20 জন হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে আর 10 জন হচ্ছে দুইটা খেলাই পছন্দ করে। তো আমরা এই 20 জন থেকে যদি আমরা 10 জন যেটা উভয় খেলাই পছন্দ করে সেটা যদি বাদ দিই তাহলে শুধু ক্রিকেট ফুটবল খেলা পছন্দ করে সেটা বের হবে। তাহলে 20 থেকে 10 বাদ দিলে 10 জন যারা শুধু কি ফুটবল খেলা পছন্দ করে। আবার শুধু হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী, তো 15 জন হচ্ছে কি ফুটবল খেলা পছন্দ করে। তো যারা 15 জন ফুটবল খেলা পছন্দ করে এরা সবাই যে শুধুই ফুটবল খেলা পছন্দ করে এমনটা না, এদের ভিতরে এমনও আছে যারা
অর্থাৎ 15 জন যারা শুধু ক্রিকেট খেলা পছন্দ করে না, এমনও আছে যারা ফুটবলও পছন্দ করে। তো শুধু ক্রিকেট কতজন পছন্দ করে? এই যে উভয় যে 10 জন, 15 জন থেকে যে উভয় 10 জন, এটা যদি আমরা বাদ দেই তাহলে 5 জন। এই 5 জন হচ্ছে শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। সুতরাং অন্তত একটি খেলা পছন্দ করে, অন্তত একটি খেলা, কথাটার অর্থ হচ্ছে যারা দুইটা খেলাও পছন্দ করতে পারে, মিনিমাম একটা খেলা পছন্দ করতে হবে, ঠিক আছে? তাহলে অন্তত একটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা, তাহলে 10 জন, এরপরে হচ্ছে 5 জন, আর হচ্ছে উভয় হচ্ছে 10 জন, এদের ভিতরে অর্থাৎ মিনিমাম একটা খেলা পছন্দ করতে হবে। এখন এখানে দুইটা খেলাও পছন্দ করতে পারে এমন শিক্ষার্থীও থাকবে। তো এখানে আমরা পাইলাম হচ্ছে মোটে 25 জন। তাহলে দুইটি খেলাই পছন্দ করে না এরূপ শিক্ষার্থীর সংখ্যা কতজন হবে? তাহলে মোট শিক্ষার্থী 30, সেখান থেকে অন্তত একটা খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী পাইলাম 25। তো 30 থেকে 25 বাদ দিলে 5 জন। তাহলে এই 5 জন হবে যারা দুইটা খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থী। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমাদের সর্বশেষ যে 12 নম্বর সৃজনশীল প্রশ্নটা আছে আমরা সেটা সমাধান করব। তো দেখেন এখানে আমাদেরকে কি দেওয়া আছে যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন শিক্ষার্থী বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে? তো এখন আমাদেরকে ক নম্বরে বলা আছে যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ভেন চিত্রে প্রকাশ করো, ঠিক আছে? ভেন চিত্রে প্রকাশ করো। তো আমরা এখানে ভেন চিত্রটা লিখেছি, এখানে দেখেন আমরা কি কি বলেছি, আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি। তো দেখেন ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট, সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? এবং পরস্পর স্থিতি দুইটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা, এই যে দুইটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা। আচ্ছা, আচ্ছা দেখেন তাহলে পরস্পরচ্ছেদী দুইটি বৃত্তাকার ক্ষেত্র দ্বারা, এই যে বৃত্তাকার ক্ষেত্র, একটা পরস্পরচ্ছেদী বৃত্তাকার ক্ষেত্র দ্বারা বাংলা ও ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থী, এই যে এই বৃত্তাকার ক্ষেত্র হচ্ছে যাকে বি দ্বারা বাংলা, আর এই বৃত্তাকার ক্ষেত্র যাকে ই দ্বারা ইংলিশ, ঠিক আছে? ইংরেজিতে পাশকৃত শিক্ষার্থী যাদেরকে যথাক্রমে বি ও ই দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীকে কিউ, যারা উভয় বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে, তাদেরকে এই যে কিউ, যেটা বাংলার ভিতরেও আছে ইংরেজির ভিতরেও আছে, তার কারণে দুইটার আমরা সেটকৃত অংশ নিয়েছি, ঠিক আছে? উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থীকে কিউ ও উভয় বিষয়ে ফেল, যারা হচ্ছে দুইটার ভিতরে নাই, তাহলে সেটা কি আছে? এই বৃত্ত দুইটার বাহিরে, অর্থাৎ এই সার্বিক সেটের ভিতরেই আছে, ঠিক আছে? ভেনচিত্রের ভিতরে আছে। তো দেখেন ফেলকৃত শিক্ষার্থীকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের অ্যান্সার, যে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে আমরা ভেনচিত্রে প্রকাশ করে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদেরকে খ নাম্বারে কি বলা হয়েছিল যে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো, শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। তো দেখেন উভয় বিষয়ে পাশ শিক্ষার্থী হচ্ছে কিউ, যার সংখ্যা হচ্ছে 48, আমাদের প্রশ্নেই দেওয়া ছিল। এরপর হচ্ছে শুধু বাংলায় পাশ শিক্ষার্থী, তাহলে কি হবে? শুধু বাংলায় পাশ শিক্ষার্থীকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি তাহলে পি সমান আমাদের বাংলায় পাশকৃত শিক্ষার্থী ছিল 65, সেখান থেকে উভয়ে অর্থাৎ বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশকৃত শিক্ষার্থী হচ্ছে 48, 65 থেকে 48 বাদ দিলে 17 জন, যা শুধু বাংলা, ঠিক আছে? আবার উভয় বিষয়ে ফেল শিক্ষার্থী আমাদেরকে প্রশ্নেই দেওয়া ছিল এফ ইকুয়াল হচ্ছে, আমরা যাদেরকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি এফ ইকুয়াল 15 জন, ঠিক আছে? তো দেখেন আমরা এখানে কি লিখতে পারি যে শুধু বাংলায় পাস প্লাস শুধু ইংরেজিতে পাস প্লাস উভয় বিষয়ে পাস প্লাস উভয় বিষয়ে ফেল সমান 100 জন। এটা কিন্তু আমরা লিখতে পারি, কারণ আমাদেরকে এখানে বাংলা ইংরেজি দেওয়া আছে, উভয় দেওয়া আছে এবং ফেল দেওয়া আছে। তাহলে শুধু বাংলায় পাস শুধু ইংরেজিতে পাস উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে ফেল সমান আমরা কি লিখতে পারি? 100 লিখতে পারি, যেহেতু আমাদেরকে মোটে 100 জন শিক্ষার্থীর কথা বলা আছে। তাহলে শুধু ইংরেজিতে পাস যদি আমরা বের করতে চাই তাহলে কি করব? মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন, সেখান থেকে শুধু বাংলায় পাস 17 জন প্লাস উভয় বিষয়ে পাস 48 জন, উভয় বিষয়ে ফেল 15 জন, এটা যদি আমরা যোগ করে বাদ দেই তাহলে শুধু ইংরেজিতে পাস শিক্ষার্থী বের হয়ে আসবে। তাহলে 100 মাইনাস এগুলো যদি আমরা যোগ করি 80 হয়, তাহলে 100 থেকে 80 বাদ দিলে 20 জন, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি শুধু বাংলায় হচ্ছে 17 জন এবং শুধু ইংরেজিতে পাস করেছে 20 জন শিক্ষার্থী। আশা করি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু দেখি,
তো দেখেন এখানে বলা আছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো। তাহলে দেখেন উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 48 এবং উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 15। তাহলে 48-এর গুণনীয়ক সমূহ আসলে কত আমরা সেটা একটু দেখি। 48-এর গুণনীয়ক সমূহ হচ্ছে দেখেন 1 2 3 4 6 24 16 12 48 8 আর হচ্ছে 48, এগুলো হচ্ছে কি গুণনীয়ক। তো আমাদেরকে বলছে মৌলিক গুণনীয়কের কথা। মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে যে গুণনীয়কগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এগুলোর ভিতরে মৌলিক গুণনীয়ক আমরা দেখতে পারতেছি 2 আর 3, তার কারণে 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। এরপরে 15-এর গুণনীয়ক সমূহ হচ্ছে 1 3 5 আর 15। তো এদের ভিতরে আমরা দেখতে পারতেছি মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5, ঠিক আছে। 15-এর মৌলিক গুণনীয়ক 3 5 আর 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 3। তো দেখেন মনে করি 48-এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট হচ্ছে এক্স আর 15-এর মৌলিক গুণনীয়কের সেট সমূহ হচ্ছে ওয়াই। তাহলে দেখেন এক্স ইকুয়াল হচ্ছে 2,3 হবে এবং ওয়াই ইকুয়াল হবে 3,5। তো আমাদেরকে বলছে কি মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট। তাহলে সংযোগ মানে ইউনিয়ন, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই ইকুয়াল এক্স এর উপাদান 2,3 ইউনিয়ন ওয়াই এর উপাদান হচ্ছে 3,5। তো ইউনিয়ন করলে সবগুলো উপাদান 2 3 5। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো ছিল আমরা সবগুলো প্রশ্ন ভালোভাবে বুঝতে পেরেছি। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় তো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা, আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।